সিঙ্গেল স্লিট ফ্রাউনহোফার ডিফ্রাকশন স্টাডি করা হয়েছিল। এখন এই টপিকটাকে আমরা জেনারেলাইজ করতে পারি ফর এন নাম্বার অফ স্লিটস। হ্যাঁ, ধরো তোমার কোন একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের উপর এসে পড়লো, যেখানে তোমার এরকম এন সংখ্যক স্লিটস আছে সেপারেটেড বাই n-1 নাম্বার অফ ওপেক স্পেস। এরকম ধরনের একটা সেটআপের কথা ভাবো। আমি যেটা স্ক্র্যাচ বলছি সেটা ধরো তোমার এই ওপেক স্পেসকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এটা একটা ওপেক স্পেস, তারপরে আবার একটা স্ক্র্যাচ করা আছে, এটা আরেকটা ওপেক স্পেসকে রিপ্রেজেন্ট করছে, আবার একটা তোমার স্ক্র্যাচ করা আছে ওপেক স্পেসকে রিপ্রেজেন্ট করছে, এন্ড সো অন। হ্যাঁ, এই যে দাগগুলো আমি টেনেছি এইগুলো বেসিক্যালি ওপেক স্পেস রিপ্রেজেন্ট করছে। আর দুটো দাগের মধ্যে যে জায়গাটা সেই জায়গাটা স্লিটকে রিপ্রেজেন্ট করছে। এইগুলো ধরো স্লিটকে রিপ্রেজেন্ট করছে। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, ধরো একটা তুমি গ্লাস প্লেট নিলে, একটা গ্লাস প্লেট নিয়েছো, সেই গ্লাস প্লেট নিয়ে একটা ফাইন ডায়মন্ড টিপ দিয়ে কিছু প্যারালাল স্ক্র্যাচ করে দেওয়া হলো। ফাইন ডায়মন্ড টিপ নিয়ে জাস্ট প্যারালাল কিছু স্ক্র্যাচ যদি করে দেওয়া হয়, তাহলে সেই স্ক্র্যাচ গুলোই বেসিক্যালি ওপেক হিসাবে কাজ করবে, অবস্টাকেল হিসাবে কাজ করবে, তার মধ্যে দিয়ে লাইটটা ট্রান্সমিট করতে পারবে না। অন দি আদার হ্যান্ড, দুটো যে স্ক্র্যাচ তাদের মধ্যবর্তী যে জায়গাটা, যে গ্লাসটা দুটো স্ক্র্যাচের মাঝখানে রয়েছে, সেই গ্লাসটার মধ্যে দিয়ে লাইটটা ট্রান্সমিট করতে পারবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টকেই আমরা সাধারণভাবে গ্রেটিং বলে থাকি। এটাই হচ্ছে গ্রেটিং, বা আরেকটু ডিটেলে যদি বলতে হয় তাহলে ডিফ্র্যাকশন গ্রেটিং, প্লেন ডিফ্র্যাকশন গ্রেটিং। তাহলে একটা গ্রেটিং এ ইন জেনারেল দেয়ার আর এন নাম্বার অফ স্লিটস। এই এনটা কিরকম অর্ডারের হয়? এনটা টিপিক্যালি কতগুলো এরকম ধরনের স্লিট থাকে, নাম্বার অফ রুলিংস, এই যে স্ক্র্যাচ গুলো বললাম, সেই স্ক্র্যাচ গুলোকে রুলিংস বলা হয়। এরকম কতগুলো রুলিংস থাকে, টিপিক্যালি এইটা ফিউ থাউজেন্ড পার সেন্টিমিটার। বুঝতে পারছো? এনটা হচ্ছে 1000 পার সেন্টিমিটার। 1 সেন্টিমিটার জায়গার মধ্যে এইরকম 1000 নাম্বার অফ স্ক্র্যাচ করে দেওয়া থাকে। ঠিক আছে? এখন আমরা যদি এইগুলো ডাইমেনশনটাকে ডিনোট করি বাই সাম এ এন্ড বি, ধরো এক একটা স্লিটের উইথ হচ্ছে এ, আর এক একটা যে ওপেক স্পেস স্ক্র্যাচ, সেই স্ক্র্যাচ গুলোর উইথটা হচ্ছে বি। মানে এই যে থিকনেসটার কথা বলা হচ্ছে, এই যে লাইনটা দেখাচ্ছি, এই থিকনেসটা সাম বি। আর দুটো যে স্ক্র্যাচ, সেই দুটো স্ক্র্যাচের মধ্যবর্তী যে জায়গাটা, সেইটাকে স্লিট বলছি, তার উইথটা হচ্ছে এ। আমরা এখানে ধরে নিচ্ছি যে ইউনিফর্মলি ডিজাইন করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্ক্র্যাচ, প্রত্যেকটা ওপেক স্পেসের উইথটা একই রকম বি, আর প্রত্যেকটা স্লিট আইডেন্টিক্যাল, প্রত্যেকটা স্লিটের উইথটা হচ্ছে এ। তাহলে এই যে কোয়ান্টিটি এ প্লাস বি, এই কোয়ান্টিটিটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি, যেটাকে গ্রেটিং এলিমেন্ট বলা হয়। ডি ইজ কল্ড দি গ্রেটিং এলিমেন্ট। হ্যাঁ, ডিটাকে গ্রেটিং এলিমেন্ট বলা হয়। তো তাহলে তুমি যদি এই এনটাকে ধরো টিপিক্যালি 1000 পার সেন্টিমিটার, তাহলে ডি ভ্যালু কত হবে? ডিটাকে আমরা কত লিখবো? গ্রেটিং এলিমেন্টটা কত? গ্রেটিং এলিমেন্টটা তাহলে বেসিক্যালি 1 বাই এন। গ্রেটিং এলিমেন্টটা হচ্ছে 1 বাই এ প্লাস বি। সেটা যদি অর্ডার অফ ম্যাগনিটিউডটা দেখো, সেটা কত হবে? 10⁻³ সেন্টিমিটার। মানে এটা রাফলি 10 মাইক্রোমিটার। 10 মাইক্রোমিটার। হ্যাঁ, গ্রেটিং যে এলিমেন্ট, এটাকে গ্রেটিং এলিমেন্ট বলা হয়। গ্রেটিং এলিমেন্টটা টিপিক্যালি 10 মাইক্রোমিটার বা তার থেকে ছোট হয়। হ্যাঁ, মানে এমনও গ্রেটিং করা হয় যেখানে তোমার 200 লাইনস পার মিলিমিটার, মানে 2000 লাইনস পার সেন্টিমিটার, 5000 লাইনস পার সেন্টিমিটার। ন্যাচারালি সেখানে তোমার এই গ্রেটিং এলিমেন্টটা আরো ছোট হবে আর কি, আরো কম হবে। এবং যদি ধরে নাও যে এ আর বি এই দুটো সমান, a equals to b equals to d/2, তাহলে বুঝতে পারছো যে এটার অর্ডারটা কিরকম ধরনের। টিপিক্যালি 5 মাইক্রোমিটার। হ্যাঁ, 5 মাইক্রোমিটার। আমরা এই যে n নাম্বার অফ স্লিটে ফ্রাউনহোফার ডিফ্রাকশন স্টাডি করব, বা ইন জেনারেল একটা ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে দিয়ে ফ্রাউনহোফার ডিফ্রাকশন স্টাডি করব, সেখানে গ্রেটিং এলিমেন্টটা টিপিক্যালি অফ দি অর্ডার অফ 10 মাইক্রোমিটার। এখানে যে মাল্টিপল স্লিটস রয়েছে, প্রত্যেকটা স্লিটের উইথ
টিপিক্যালি 5 মাইক্রোমিটার বা তার থেকে কম, এবং যে রুলিংস গুলো রয়েছে, ওপেক স্পেস গুলো রয়েছে, তাদের অর্ডার অফ ম্যাগনিটিউডটা এইরকম 5 মাইক্রোমিটার এর আশেপাশে। তো এইটা কিভাবে করা হয়? দেয়ার আর ভেরিয়াস টেকনিক টু ডেভেলপ এ গ্রেটিং। সাধারণভাবে একটা মাস্টার গ্রেটিং তৈরি করা হয় একটা অপটিক্যালি ফ্ল্যাট গ্লাস প্লেট নিয়ে। তোমরা ইন্টারফারেন্স টপিকটা যখন পড়বে সেখানে অপটিক্যাল ফ্ল্যাটনেস এই টার্মটার সাথে পরিচিত হবে, আমি এখানে আর আলাদা করে যাচ্ছি না। অপটিক্যালি ফ্ল্যাট একটা গ্লাস প্লেট, অপটিক্যালি ফ্ল্যাট গ্লাস প্লেট বলতে বোঝাচ্ছে যে সারফেসের মধ্যে যে স্মুথনেসটা বা রাফনেস, সেই রাফনেসটা তোমার ল্যামডার থেকেও ছোট। ধরো তোমার এইরকম একটা সে সারফেস রয়েছে, একটা সারফেস এইরকম, বুঝতে পারছো যে এই যে দুটো রাফ পয়েন্টকে আমরা দেখিয়েছি, এদের মধ্যে যে হাইট ডিফারেন্স, ধরো এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট, এদের মধ্যে যে হাইট ডিফারেন্স সেটা কেমন, সেটা একটা সারফেসের ক্ষেত্রে সেটা তোমার সে 0.1 মিলিমিটার বা 0.01 মিলিমিটার অ্যাপারেন্টলি খালি চোখে যেটাকে আমরা প্লেন হিসাবে দেখছি। বাট অপটিক্যালি ফ্ল্যাট বলতে বোঝায় যে এই রাফনেসটা তোমার বিলো ল্যামডা, হ্যাঁ, ধরো 600 ন্যানোমিটার বা তার থেকে যদি কম হয় তাহলে আমরা বলবো এটার ফ্ল্যাটনেসটা অপটিক্যাল স্ট্যান্ডার্ডে অপটিক্যালি ফ্ল্যাট। বিভিন্ন রকম ভাবে অপটিক্যাল ফ্ল্যাটনেসটাকে ডিফাইন করা হয়, λ/4, λ/6, λ/8, এইরকম ফ্ল্যাট। λ/4 ফ্ল্যাটনেস এই কথার অর্থ হচ্ছে যে 600 ন্যানোমিটারকে 4 দিয়ে ভাগ করে দেখো 150 ন্যানোমিটার, এখানে যে রাফনেসটা সেটা কিন্তু এই 150 ন্যানোমিটারের থেকেও কম। তো এইরকম একটা স্মুথ প্লেট, একটা অপটিক্যালি ফ্ল্যাট গ্লাস প্লেট নিয়ে তার উপর ফাইন ডায়মন্ড টিপ দিয়ে স্ক্র্যাচ করে দেওয়া হয়। হ্যাঁ, প্যারালাল অ্যান্ড ইকুইডিস্টেন্ট লাইনস আর রুলড অন অ্যান অপটিক্যালি ফ্ল্যাট গ্লাস প্লেট উইথ দি হেল্প অফ এ ফাইন ডায়মন্ড পয়েন্ট। দি রুলড লাইনস আর অপটিক্যালি ওপেক। এই যে দাগ করে দেওয়া হচ্ছে, স্ক্র্যাচ করে দেওয়া হচ্ছে, সেখান থেকে কি স্ক্যাটার্ড রিফ্লেকশন হবে। স্ক্র্যাচের উপরে যে ওয়েভটা পড়ছে, লাইট ওয়েভটা পড়ছে, সেটা কিন্তু আর গ্লাস প্লেটের মধ্যে দিয়ে এফেক্টিভলি পেনিট্রেট করতে পারছে না, বেশিরভাগটাই স্ক্যাটার্ড রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। বাট দুটো এই রুলিং এর মধ্যবর্তী যে জায়গাটা, দুটো দাগের মধ্যের যে জায়গাটা, সেইটা কিন্তু অপটিক্যালি ট্রান্সপারেন্ট। সেই জায়গাতে ওয়েভটা যখন পড়ছে সেইটা কিন্তু ট্রান্সমিট করে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই আর কি। তো এখানে আমরা বললাম যে বিটা হচ্ছে উইথ অফ দি রুলিংস, একটা স্ক্র্যাচের উইথটা হচ্ছে বি, আর এটা হচ্ছে দুটো স্ক্র্যাচের মধ্যবর্তী যে জায়গাটা, সোজা কথায় স্লিট উইথ। যে সামটাকে a প্লাস বি, এই সামটাকে আমরা গ্রেটিং এলিমেন্ট বলে থাকি। টিপিক্যালি এই গ্রেটিং এলিমেন্টটা 10 মাইক্রোমিটার এইরকম অর্ডারে। তো এইরকম ভাবে একটা মাস্টার গ্রেটিং তৈরি করা হয়। এবার এই মাস্টার গ্রেটিংটার উপরে একটা ধরো তোমার সেলুলোজ অ্যাসিটেট জাতীয় একটা ট্রান্সপারেন্ট মেটেরিয়াল, একটা লিকুইড মেটেরিয়ালকে ঢেলে দেওয়া হয়। বেসিক্যালি একটা মোল্ড হিসাবে কাজ করে, মানে ছাঁচে ফেলে দেওয়া হয় আর কি। মাস্টার গ্রেটিংটা তাহলে একটা এরকম ছাঁচ হিসাবে কাজ করে। এর উপর যখন এই সেলুলোজ অ্যাসিটেটটাকে ফেলে দেওয়া হয়, এটা তারপরে কি কিছু সময় পরে এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আমরা ওই কোটিংটাকে তুলে নিয়ে সেটাকে আবার একটা নর্মাল গ্লাস প্লেটের উপরে প্লেস করে দিতে পারি। হ্যাঁ, এরকম ভাবে রেপ্লিকা গ্রেটিং তৈরি করা যায়। এই যে সেলুলোজ অ্যাসিটেটের লেয়ারটা শুকিয়ে যাওয়ার পর একটা সেকেন্ড গ্লাস প্লেটে যখন এটাকে মাউন্ট করা হলো, আমরা একটা গ্রেটিং পেলাম মাস্টার গ্রেটিং থেকে। তাহলে এরকম ভাবে রেপ্লিকা গ্রেটিং তৈরি করা যায়। দেয়ার আর অফকোর্স ভেরিয়াস টেকনিক্স, সেটা রেফারেন্স দেওয়া রয়েছে এখানে, সেখান থেকে দেখতে পারো আর কি। তো এটাই আর কি ডিফ্র্যাকশন গ্রেটিং। ডিফ্র্যাকশন গ্রেটিং আমাদের ল্যাবে তো আছে, যদি পরে সুযোগ হয় সেগুলো দেখানো যাবে। তো আমাদের এখানে যে গ্রেটিং গুলো থাকে সেগুলোর রুলিংসটা এইরকম অর্ডারেরই হয় আর কি। হ্যাঁ, 1000 পার সেন্টিমিটার বা 2000 পার সেন্টিমিটার, 3000 পার সেন্টিমিটার, এইরকম অর্ডারের থাকে। এখন এই মাল্টিপল স্লিটের একটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে সিডি, কম্প্যাক্ট ডিস্ক। এটা কি তোমরা কেউ ইউজ করো এখন? কম্প্যাক্ট ডিস্ক কারো বাড়িতে আছে? কম্প্যাক্ট ডিস্ক কারো বাড়িতে আছে? সিডি কেউ আছে স্যার, পুরনো। কে বলছো? আমি সোমনাথ। সোমনাথ, তোমার কাছে যদি লেজার পয়েন্টার থাকে তাহলে এই সিডির ওপরে ফেলে দেখতে পারো। হ্যাঁ,
একটা একটা লেজার পয়েন্টার থেকে লেজারটাকে তুমি যদি এই সিঁড়ির উপরে ফেলো, এবার সেখান থেকে কি রিফ্লেকশন হবে, সেই রিফ্লেক্টেড লাইটটাকে সাদা দেওয়ালের উপরে ফেলো বা সাদা কাগজের উপর ফেলো, দেখতে পাবে অনেকগুলো স্পট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো স্পট পাওয়া যায়। যদি আমি এখানে ওয়েবসাইটে পাই, এটা বেশ খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায়। এই সিডিটাও এইরকম ধরনের একটা মাল্টিপল স্লিট হিসাবে কাজ করে। ইনফ্যাক্ট সিডির উপরে যখন হোয়াইট লাইট পড়ে তখন তো তোমরা কালার দেখতে পাও, তাই না? সিডির উপর যখন হোয়াইট লাইট পড়ে তখন তো এই কালার, বিভিন্ন কালারকে দেখতে পাও। এটা দেখাতে চাইছি, পাচ্ছি না। না, এখানে পাচ্ছি না, কিন্তু এটা তোমরা করে দেখতে পারো। যদি বাড়িতে সিঁড়ি থাকে, সেই সিঁড়ির উপরে একটা লাইটকে ফেললে, ধরো এরকম ভাবে একটা সিঁড়ি রয়েছে, এরকম ভাবে একটা লেজার লাইটকে ফেললে, এবার এই যে লাইটটা রিফ্লেক্টেড হচ্ছে, এটাকে যদি স্ক্রিনে দেখো তাহলে দেখতে পাবে এখানে একটা স্পট পাচ্ছে, এখানে স্পট পাচ্ছে, এখানে স্পট পাচ্ছে, এরকম অনেকগুলো স্পট পাওয়া যাবে। এটাও কিন্তু রেজাল্ট অফ ডিফ্র্যাকশন থ্রু দি রিফ্লেক্টেড লাইট। সিডিটাকে যদি একটু ভালো করে দেখো, দেখতে পাবে সিডির মধ্যেও এইরকম ধরনের স্ট্রাকচার রয়েছে। সিডির মধ্যেও দেখবে কনসেন্ট্রিক সার্কেল করা রয়েছে। এই যে কনসেন্ট্রিক সার্কেল গুলো দেখতে পাচ্ছ, মানে যেগুলো একটু ডিপ করা রয়েছে, সেই ডিপ গুলো বেসিক্যালি স্ক্র্যাচ বা ওপেক স্পেস হিসাবে কাজ করছে। আর ওই দুটো ডিপ, সার্কুলার ডিপের মধ্যেকার যে জায়গাটা, সেটা বেসিক্যালি স্লিট হিসাবে কাজ করছে। ডিপ গুলো এক একটা ওপেক স্পেস হিসাবে কাজ করছে, আর দুটো ডিপের মাঝখানে এইরকম ভাবে যদি সিঁড়িটাকে দেখো, এরকম ভাবে তো এ করা থাকে, এই যে এই দাগগুলো তোমার এক একটা ওপেক স্পেস হিসেবে কাজ করছে। দুটো ওপেক স্পেসের মাঝখানে যে রিজিয়নটা, সেটা বেসিক্যালি স্লিট। এটা তাহলে এরকম মাল্টিপল স্লিটের একটা খুব সুন্দর এক্সাম্পল। তো আমরা এখানে একটা অ্যানালিটিক অ্যাপ্রোচ ফলো করব, করে দেখাবো যে এইরকম মাল্টিপল স্লিটে n সংখ্যক আইডেন্টিক্যাল স্লিট সেপারেটেড ইউনিফর্মলি, এইরকম একটা অ্যারেঞ্জমেন্টে যখন ফ্রাউনহোফার ডিফ্র্যাকশন হয়, এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের উপর যখন একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এসে পড়ে, ফর নর্মাল ইনসিডেন্স, যে ডিফ্র্যাক্টেড বিম এট সাম অ্যাঙ্গেল, সে থিটা যদি ভিজুয়ালাইজ করা হয়, থিটা অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনে যদি ভিজুয়ালাইজ করা হয়, তাহলে ইন্টেন্সিটি কেমন হবে। সিঙ্গেল স্লিটের জন্য আমরা যেমন ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করেছিলাম, বা ডাবল স্লিটের জন্য যেমন ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করেছিলাম, এখন এই n সংখ্যক স্লিটের জন্য, মাল্টিপল স্লিটের জন্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করব। বুঝতেই পারছো, এই ক্যালকুলেশনটা, এই অ্যাপ্রোচটা মোর জেনারেলাইজড একটা অ্যাপ্রোচ। এখানে যদি আমরা n = 1 বসাই, তাহলে প্রথম দিন সিঙ্গেল স্লিটের জন্য যে এক্সপ্রেশন পেয়েছিলাম সেইটাকে রিপ্রোডিউস করতে পারবো। এই এক্সপ্রেশনে n-টাকে যদি 2 বসাই, তাহলে লাস্ট ক্লাসে ডাবল স্লিটের জন্য যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের এক্সপ্রেশনটা পেয়েছিলাম, সেই জিনিসটাকে আমরা এখন রিপ্রোডিউস করতে পারবো। তো অ্যাপ্রোচটা কিন্তু একই রকম। আমরা ধরো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট কনসিডার করেছি, এখানে কোঅর্ডিনেট দিয়ে জিনিসটাকে বলা আছে। এটা ধরো সে ফার্স্ট স্লিট, হ্যাঁ, তারপর এইটা হচ্ছে সেকেন্ড স্লিট, এইটা হচ্ছে তারপরে যেটা, সেটা হচ্ছে থার্ড স্লিট, এইটা হচ্ছে তোমার সে nth স্লিট, হ্যাঁ, এন্ড সো অন। এটা হচ্ছে nth স্লিট। তো পরিষ্কার দেখো, আমি এই যে ফার্স্ট স্লিট হিসেবে যেটাকে মার্ক করে রেখেছি, ফার্স্ট স্লিটের মিড পয়েন্টটা, সেন্টারটাকে x = 0 বলছি। তাহলে ফার্স্ট স্লিটের লেফট এন্ডটার কোঅর্ডিনেট কত, -a/2, রাইট এন্ডের কোঅর্ডিনেটটা কত, +a/2। একটা সিম্পল জিওমেট্রি, বুঝতে পারছো যে এই হচ্ছে তোমার ধরো দুটো স্লিটের সেন্টার, এই হচ্ছে দুটো স্লিটের সেন্টার, কেমন, এই যে দুটো স্লিটের সেন্টার। তাহলে এই ভ্যালুটা কত, a/2, এই ভ্যালুটা a/2, আর মাঝখানে যে জায়গাটা, সেটার ওয়েটটা কি, b। তাহলে এন্টায়ার রিজিয়নটা কত হয়, এন্টায়ার রিজিয়নটা হচ্ছে d। তো এইটার কোঅর্ডিনেটটাকে যদি 0 বলি, তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে, d - a/2। আগের দিনকে আমি ডাবল স্লিটের জন্য বুঝিয়েছিলাম। সেকেন্ড স্লিটের এই কোঅর্ডিনেটটা কত হবে, d + a/2 এন্ড সো অন। ফার্স্ট স্লিটের এন্ড পয়েন্টগুলোর কোঅর্ডিনেটগুলোকে দেওয়া রয়েছে as -a/2 +a/2। সেকেন্ড স্লিটের এন্ড পয়েন্টগুলোর কোঅর্ডিনেটকে আমি দেখিয়েছি এখানে, d - a/2
d minus a by 2, d plus a by 2। থার্ড স্লিটের এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট গুলোকে দেখিয়েছি 2d minus a by 2, 2d plus a by 2। একইভাবে nth যে স্লিটটা রয়েছে, লাস্ট স্লিটটা রয়েছে, তার এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট গুলোকে দেখানো হয়েছে as n minus d minus a by 2 আর n minus d plus a by 2 এইরকম ভাবে। এখন আমি ধরো এই যে অরিজিন যেটাকে নিয়েছি x equals to 0 যে পয়েন্টটাকে নিয়েছি, সেই পয়েন্ট থেকে সেই পয়েন্টটাকে আমরা বলছি একটা সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট। ইনফ্যাক্ট অ্যাকর্ডিং টু হাইজেন্স প্রিন্সিপাল আমরা জানি যে যখনই কোন একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এইরকম স্লিটের উপর এসে পড়ছে, তখন ইচ এন্ড এভরি পয়েন্ট অন দি স্লিট উইল অ্যাক্ট অ্যাজ এ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস, যেগুলো ফরওয়ার্ড ডিরেকশনে প্রপাগেট করবে। তো এই ও পয়েন্টে যে সেকেন্ডারি সোর্সটা রয়েছে সেটা থেকে কি স্ফেরিক্যাল ওয়েভলেট জেনারেটেড হচ্ছে ইন ফরওয়ার্ড ডিরেকশন। আমরা সেই থিটা ডিরেকশনে ডিস্টারবেন্সটাকে স্টাডি করতে চাইছি, থিটা ডিরেকশনে ডিস্টারবেন্সটাকে স্টাডি করতে চাইছি। ধরো ও থেকে পি পয়েন্টে যে ডিস্টারবেন্সটা আসে সেইটাকে আমরা লিখছি সাম a ইনটু e টু দি পাওয়ার i ওমেগা t। হ্যাঁ, a ইনটু e টু দি পাওয়ার i ওমেগা t এরকম ভাবে লিখছি। এবার আচ্ছা, ও থেকে পি নয়, ও থেকে কিউ, ও থেকে কিউ, স্ক্রিনের উপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে কিউ। তেমনি তোমার পি পয়েন্ট থেকে যে এটা ওয়েভটা কিউ পয়েন্টে আসছে, সেইটাকে থিটা ডিরেকশনে যে ওয়েভটা আসছে সেটাকে কিভাবে লিখতে পারি অ্যাজ a e টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস বা প্লাস সাম ডেল্টা। একটা ফেজ ডিফারেন্সকে আমাদের ইনক্লুড করতে হবে। সেই ফেজ ডিফারেন্সটা কেন অ্যাপিয়ার করছে, তার কারণ ও থেকে কিউ পর্যন্ত আসতে রেটারকে যে পাথ ট্রাভেল করতে হচ্ছে, পি থেকে কিউ পয়েন্টে আসতে তার থেকে কিন্তু ডিফারেন্ট পাথ ট্রাভেল করতে হচ্ছে। ছবিটা থেকে দেখতে পাচ্ছ যে অ্যাডিশনাল পাথ ডিফারেন্সটা ওই একদম একই রকম কথা। অ্যাডিশনাল পাথ ডিফারেন্সটা হচ্ছে pn, অ্যাডিশনাল পাথ ডিফারেন্সটা হচ্ছে pn in terms of the separation OP আর angle of diffraction যদি বলি, এটা কত হবে OP into sin theta, মানে এটা হচ্ছে x into sin theta, যেখানে OP টাকে আমরা বলছি x into sin theta। corresponding phase difference-টা কত 2 pi by lambda into delta, মানে 2 pi by lambda into sin theta মাল্টিপ্লাইড বাই x। মনে আছে এই যে 2 পাই বাই ল্যামডা ইনটু sin থিটা, এটাকে আমরা l দিয়ে ডিনোট করেছিলাম। এটাই হচ্ছে তাহলে অ্যাডিশনাল ফেজ ডিফারেন্স। এটাই তো। তাহলে আমরা দেখলাম যে p থেকে যে ডিস্টারবেন্সটা q তে এসে পৌঁছাচ্ছে সেটাকে এরকম ভাবে লেখা যায় a টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস ডেল্টা। এবার p পয়েন্টের অ্যারাউন্ডে একটা থিকনেস কনসিডার করো সাম dx। তাহলে এই dx পোরশন থেকে যে ডিস্টারবেন্সটা কিউ পয়েন্টে প্রডিউস হচ্ছে সেইটা উইল বি প্রপোর্শনাল টু দিস থিং a ইনটু e টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস ডেল্টা, এটার সাথে প্রপোর্শনাল হবে। আর ইট উইল বি প্রপোর্শনাল টু dx, এটা তাহলে dx এর সাথেও প্রপোর্শনাল হবে। তাহলে রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটাকে আমরা কত লিখতে পারি, আই মিন dy টাকে লিখতে পারি আফটার ইন্ট্রোডিউসিং সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট c, dy টাকে লিখে ফেলতে পারি অ্যাজ দিস, এই যে c ইনটু a ই টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস ডেল্টা ইনটু dx বা c a ই টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস lx। তাহলে টোটাল ডিস্টারবেন্সটা কত হবে? টোটাল ডিস্টারবেন্স যখন আমরা ক্যালকুলেট করব, আমাদের প্রত্যেকটা স্লিট থেকে যে কন্ট্রিবিউশন গুলো আসছে সেইগুলোকে হিসাবের মধ্যে নিতে হবে। we have to consider the waves coming from ইচ স্লিট। প্রত্যেকটা স্লিট থেকে যে ডিস্টারবেন্স গুলো আসছে সেইগুলোকে আমাদের হিসাবের মধ্যে এখন নিতে হবে। সেটাই যদি করো তাহলে ইন্টিগ্রেশনের লিমিট গুলোর দিকে তাকাও, কি হবে মাইনাস a বাই 2 থেকে প্লাস a বাই 2। এইটা কি বোঝাচ্ছে? ফার্স্ট স্লিটের কন্ট্রিবিউশনটা বোঝাচ্ছে। এইটা বেসিক্যালি ফার্স্ট স্লিটের কন্ট্রিবিউশনকে বোঝাচ্ছে। তারপর যদি আমরা d মাইনাস a বাই 2 থেকে d প্লাস a বাই 2 বলি, এটা কি সেকেন্ড স্লিটের কন্ট্রিবিউশনকে বোঝাচ্ছে। এইটা থার্ড স্লিটের কন্ট্রিবিউশনকে বোঝাচ্ছে 2d মাইনাস a বাই 2 থেকে 2d প্লাস a বাই 2। একইভাবে n মাইনাস 1 ইনটু d মাইনাস a বাই 2 থেকে n মাইনাস 1 ইনটু d প্লাস a বাই 2, এইটার কথা যদি বলি সেইটা অ্যাকাউন্টস ফর দি কন্ট্রিবিউশন ডিউ টু দি nth স্লিট। ওকে, প্রত্যেকটা টার্মকে ইন্টিগ্রেট করে ফেলো, খুব সহজ ইন্টিগ্রাল। প্রথম ইন্টিগ্রালটাকে কষে যদি লিমিটগুলো বসাও তাহলে এইরকম হবে
দ্বিতীয় ইন্টিগ্রালটাকে করে যদি লিমিটগুলো বসাও তাহলে এরকম হবে, থার্ড ইন্টিগ্রালটাকে যদি করো তাহলে কি ডি এর জায়গায় 2d হবে, তফাৎটা বুঝতে পারছো, ফোর্থটাকে করলে ডি এর জায়গায় 3d হবে। nth যে স্লিপটা সেইটার কন্ট্রিবিউশনকে যদি ইন্টিগ্রেট করো কি হবে, এটা n-1 ইনটু d মাইনাস a/2, এই এই জিনিসটা। এখন খুব পরিষ্কার যে প্রত্যেকটা টার্ম থেকে এই যে এই ফার্স্ট টার্ম রয়েছে, সেকেন্ড টার্ম রয়েছে, দেখো সেকেন্ড টার্ম থেকে আমরা কি কমন নিতে পারতাম, সেকেন্ড টার্মটা থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস ILD এইটাকে কমন নিতে পারতাম। থার্ড টার্মটা থেকে কত কমন নিতে পারতাম, থার্ড টার্মটা থেকে মাইনাস I ইন্টু 2LD এইটাকে কমন নিতে পারতাম। একইভাবে এই যে nth স্লিপটা রয়েছে, এই যে nth টার্মটা রয়েছে, সেখান থেকে কি কমন নেওয়া যেত, ই টু দি পাওয়ার মাইনাস I n-1 ইন্টু LD। যদি এগুলো কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকে, ই টু দি পাওয়ার IAL/2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস IAL/2 বাই IL, অর্থাৎ এই ফার্স্ট স্ট্রিটের যে কন্ট্রিবিউশন সেইটা পড়ে থাকে। ঠিক আছে, সেটাই দেখো এখানে করা হয়েছে, এই টার্মটা প্রত্যেকটা টার্মে আছে। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ILD প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2ILD, লাইক দিস। এই যে কোয়ান্টিটিটা এটা কি বেসিক্যালি একটা জিপি সিরিজ, তাই তো নাকি? চিনতে পারছো সেকেন্ড টার্মটা একটা জিপি সিরিজ, হ্যাঁ সেকেন্ড টার্মটা একটা জিপি সিরিজ, 1 প্লাস r plus r square like this up to r to the power n-1। একটা জিপি সিরিজের সাম কি হয় বলো, 1 minus r to the power n, right, divided by 1 minus r। এখানে কমন রেশিওটা কত, এই এক্সপ্রেশনে কমন রেশিওটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস I ইনটু LD, এটা কমন রেশিও। তাহলে এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস INLD মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস ILD মাইনাস 1। আর প্রথম টার্মটা তো বুঝতেই পারছো, এটাকে আমরা আগেও দেখেছি, এটাকে রিরাইট করা যেতে পারে সাইন আলফা বাই আলফা এইরকম ফর্মে, যেখানে আলফাটা হচ্ছে AL/2 বা পাই a বাই ল্যামডা ইনটু সাইন থিটা, যদি ল্যামডা এল এর ভ্যালুটাকে বসিয়ে দাও। এই ইকুয়েশন 1.13 পর্যন্ত আসতে পেরেছো কিনা বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, আমি আবার কষে দেখাবো। বলো একটু কেউ, বুঝতে পারলে এখান পর্যন্ত যেটা বললাম, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। সবাই মুখে কুলু পেটে থেকো না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার যদি আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে চাই, ইন্টেন্সিটির এক্সপ্রেশন কি হবে, ইন্টেন্সিটি I সমান y ইনটু y স্টার। ইন্টেন্সিটির এক্সপ্রেশন হচ্ছে I সমান y ইনটু y স্টার। সিঙ্গেল স্লিটে করার সময় দেখেছি, ডাবল স্লিটে করার সময় দেখেছি, তাহলে একই রকম ভাবে স্লিট মাল্টিপল স্লিটের ক্ষেত্রে এরকম ভাবে করা যেতে পারে। ওয়াইটাকে যদি y স্টার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বুঝতে পারছো CAA এইটার মড স্কয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার I ওমেগা টি টু দি পাওয়ার মাইনাস I ওমেগা টি, 1 হয়ে গেল, সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার হয়ে গেল। এবার এই টার্মটাকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব, করার পর দেখো কিরকম হয়। এই যে এই নিউমারেটর আর এই নিউমারেটর মাল্টিপ্লাই করো, দুটো নিউমারেটরকে মাল্টিপ্লাই করলে কত হবে, প্রথমটার সাথে এইটা যদি মাল্টিপ্লাই করো 1, আবার -1 ইনটু -1 যদি করো +1, সো দ্যাট মেক্স ইট 2। আর এইরকম দুটো টার্ম থাকবে, একইভাবে ডিনোমিনেটরটাও তাই হবে। এইরকম সিমিলার এক্সপ্রেশন আগের দিন তো আমরা কষেছি, অ্যালজেব্রাটা একদম সিমিলার। আর কোসাইন যে টার্মটাকে লিখেছি, কোসাইন NLD, এইটাকে কিভাবে লেখা যায়, এইটাকে লেখা যায় অ্যাজ I ইনটু NLD, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস I ইনটু NLD বাই 2। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারি। ঠিক একইভাবে কোসাইন যে কোসাইন LD সেটাকেও তো এরকম ভাবে লেখা যায় না, কোসাইন LD এটাকে এরকম ভাবে লেখা যায়, ইনটা বাদ দিয়ে I LD মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ILD বাই 2। সেই জন্য দেখো এই যে টার্মটা রয়েছে, সেই টার্মটাকে কি করা হলো, এই টার্মটাকে লেখা হলো, আচ্ছা পরের লাইনটা যেমন বলেছি যে এরকম ভাবে লিখে ফেলা হয়েছে। এটা
2 minus 2 into cosine NLD আর 2 minus 2 into cosine LD both side numerator denominator এ 2 কমন নিয়ে নাও নিয়ে বাদ দিয়ে দাও 1 minus cos NLD 1 minus cos NLD এইটা সমান কত হবে cos square NLD স্যার by 2 হ্যাঁ বলো স্যার আপনি cos NLD যে ফর্মুলাটা লিখেছে ওখানে তো প্লাস হবে স্যার e to the power I NLD plus e to the power minus I NLD by 2 না দাঁড়াও এক মিনিট এখানটা আমি ভুল করছিলাম হ্যাঁ স্যার মাইনাস কমন নিয়ে প্লাস হবে কোনটা বলো এই জায়গাটায় হ্যাঁ স্যার 2 মাইনাস কমন নিয়ে মানে এখানে cos NLD যে ফর্মুলাটা লিখেছে এইখানটা ভুল লিখেছি তাই তো নাকি হ্যাঁ স্যার একটা মাইনাস না কোথায় ভুল হয়েছে বলো ওই cos NLD স্যার 2 মাইনাস হ্যাঁ স্যার 2 মাইনাস e to the I NLD মাইনাস e to the minus I NLD এখান থেকে 2 মাইনাস কমন নিয়ে তো স্যার এই জায়গাটা বলছো তো এই জায়গাটা বলছো তো নাকি আমি আসলে মাথায় ঢুকছে না আমার এইটাকে কিভাবে লিখছি আপনি স্যার ডান দিকে ফর্মুলাটা লিখেছেন cos NLD এর ফর্মুলাটা ওখানে প্লাস হবে প্লাস হতো তো স্যার এইটা প্লাস হবে ওকে রাইট মানে এই এক্সপ্রেশনটা ঠিকই করেছি তাই তো হ্যাঁ স্যার ওটা ঠিক আছে এখানে মানে আমার যেটা টাইপ করা আছে সেটা কারেক্টলি করা আছে মানে এটা লিখতে গিয়ে এখন ভুল হয়েছে ঠিকই পয়েন্ট আউট করেছি ঠিক 1 minus cos NLD এটাকে কি বলতে পারি এটাকে লিখতে পারি as 2 into sin square NLD by 2 এখন LD by 2 এটাকে সাম বিটা দিয়ে ডিনোট করা যায় আগে দিনকে বোঝা করেছিলাম LD by 2 এটাকে বিটা দিয়ে ডিনোট করা তাহলে এটা কি হয় 2 into sin square n বিটা ঠিক একইভাবে ডিনোমিনেটরে যেটা আছে সেটাকে কত লিখব 2 into sin square LD by 2 মানে 2 into sin square বিটা নিউমারেটর ডিনোমিনেটরে 2 গুলো বাদ দিয়ে দাও দিয়ে এরকম ভাবে এক্সপ্রেশনটাকে লেখো এটাই হচ্ছে তাহলে এক্সপ্রেশন ফর দি ইন্টেন্সিটি in the Fraunhofer diffraction due to multiple slit in সংখ্যক স্লিটের মধ্যে দিয়ে যদি আমরা Fraunhofer diffraction দেখি তাহলে ইন্টেন্সিটিটাকে এরকম ভাবে লিখে ফেলতে পারবো I0 sin square alpha by alpha square into sin square n beta by sin square beta এখানে দুটো টার্মকে আইডেন্টিফাই করতে পারছো এখানে দুটো টার্মকে আইডেন্টিফাই করতে পারছো সবাই প্রথম টার্মটা কিসের জন্য এই যে I0 sin square alpha বা I0 sin square alpha by alpha square বা simply sin square alpha by alpha square that is due to the diffraction term তাই তো diffraction pattern of a single slit সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন আমরা এটা সিঙ্গেল স্লিট যখন আলাদা করে করেছিলাম সেখানে দেখেছি ডাবল স্লিট করার সময় এই টার্মটা দেখেছি হ্যাঁ এখানেও এরকম একটা টার্ম পাচ্ছি আর সেকেন্ড যে টার্মটা এই যে sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা এটা কি হওয়া উচিত মাল্টিপল স্লিট n নাম্বার টাইম মাল্টিপল স্লিট মানে n নাম্বার এটা বেসিক্যালি ইন্টারফারেন্স টার্ম হ্যাঁ এই যে টার্মটা এটা হচ্ছে তোমার ডিফ্রাকশন টার্ম ডিউ টু সিঙ্গেল স্লিট আর এই যে টার্মটার কথা বলছি কি মুশকিল এই যে টার্মটা সেকেন্ড টার্মটা বেসিক্যালি তোমার ইন্টারফারেন্স টার্ম হ্যাঁ এই টার্মটা বেসিক্যালি ইন্টারফারেন্স টার্ম সেকেন্ড টার্মটা হচ্ছে ইন্টারফারেন্স টার্ম এরকম ভাবে তাহলে আমরা দুটো টার্মকে দেখতে পাচ্ছি যদি n equals to 1 হতো এক্সপ্রেশনটা কি হওয়া উচিত বলো তো n equals to 1 n equals to 1 হলে সিঙ্গেল স্লিটের জন্য হয়ে যেত সেটাই তো হওয়া উচিত there is no surprise I0 as expected I0 sin square alpha by alpha square এটাই হওয়া উচিত আচ্ছা আর যদি n equals to 2 হতো তাহলে কি হতো বলো তো n equals to 2 হলে কত হতো I সমান ডাবল স্লিটের জন্য হতো স্যার বলো ভ্যালুটা বলো I0 sin square alpha by alpha square into cos square beta স্যার না আরেকটা টার্ম থাকতো 4 থাকতো দেখো হ্যাঁ স্যার 4 থাকতো স্যার sin square 2 beta মানে কি sin 2 beta whole square
মানে 2 sin বিটা cos বিটা হোল স্কয়ার, তাহলে 4 একটা টার্ম চলে আসতো, এটাকে লেখা যেত অ্যাজ 4 ইনটু i0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইনটু কি ছিল cos স্কয়ার বিটা। তাহলে বুঝতে পারলে আমরা যে এক্সপ্রেশনটা তাহলে বের করলাম, এই যে এক্সপ্রেশনটা এটা কি মোর জেনারেল এক্সপ্রেশন। এখান থেকে আমরা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্নের জন্য যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, সিঙ্গেল স্লিটের জন্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, সেই এক্সপ্রেশনটাকে রিপ্রোডিউস করতে পারলাম। এই জেনারেল এক্সপ্রেশন থেকে ডাবল স্লিটে ফ্রাউনহফার ডিফ্র্যাকশনের জন্য যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, সেই এক্সপ্রেশনটাকেও রিপ্রোডিউস করে ফেলতে পারলাম। এটা তাহলে মোর জেনারেল একটা এক্সপ্রেশন, যেটা সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, ট্রিপল স্লিট, 4টে স্লিট, 5টা স্লিট, যে কোনো নাম্বার অফ স্লিটের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, ইন জেনারেল n সংখ্যক স্লিটের জন্য অ্যাপ্লিকেবল। আরেকটা কথা আমি এখানে হাইলাইট করব, এই যে আমি বললাম sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা, এইটা বেসিক্যালি ইন্টারফারেন্স টার্মকে বোঝাচ্ছে। এটা কেমন, মানে বেসিক্যালি কি ফার্স্ট স্লিট থেকে একটা ইন্টেন্সিটি আসছে, সেকেন্ড স্লিট থেকে একটা ইন্টেন্সিটি আসছে, থার্ড স্লিট মানে বিম আসছে, ফার্স্ট স্লিট থেকে একটা বিম আসছে, সেকেন্ড স্লিট থেকে একটা বিম আসছে, থার্ড স্লিট থেকে একটা বিম আসছে। এই যে n নাম্বার অফ বিমস এসে পৌঁছচ্ছে, তাদের মধ্যে যে মিউচুয়াল ইন্টারফিয়ারেন্স, দ্যাট অ্যাকচুয়ালি প্রডিউসেস দিস টার্ম। আই রিপিট ইট, ধরো ফার্স্ট স্লিট থেকে যে ইন্টেন্সিটিটা আসছে, যে বিমটা আসছে, তার ইন্টেন্সিটি হচ্ছে সাম i1। হ্যাঁ, যদি একটাই স্লিট থাকতো তাহলে ইন্টেন্সিটিটা কত হতো, i0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার। হ্যাঁ, তাহলে ফার্স্ট স্লিট থেকে যে ইন্টেন্সিটিটা প্রডিউসড হচ্ছে সেইটা i1, সেকেন্ড স্লিট থেকে যে বিমটা আসছে তার ইন্টেন্সিটি i1, থার্ড স্লিট থেকে যেটা আসছে সেটাও i1। এরকম অনেকগুলো বিম এসে তোমার সুপারপোজ করছে, ঠিক আছে, প্রত্যেকটার ইন্টেন্সিটি কিন্তু i1। শুধুমাত্র তফাৎটা কোথায়, তফাৎটা হচ্ছে ফেজের মধ্যে, তফাৎটা হচ্ছে ফেজের মধ্যে। আমি আবার জিনিসটাকে বলতে চাইছি, i1 এর টার্মে না বলে y0 এর টার্মে ধরো বললাম। ধরো প্রথম স্লিটটা থেকে যে ডিস্টারবেন্সটা আসছে সেটা y0, দ্বিতীয়টা থেকে যে ডিস্টারবেন্সটা আসছে সেটাকে কত লিখতে পারি আমরা, y2 সমান সাম y0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস সাম i5। থার্ড স্লিট থেকে যেটা আসছে সেটাকে কত লিখতে পারি, y0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস i ইনটু 2/5। বুঝতে পারছো কেন বলছি? তার কারণ এই যে স্লিটগুলো তো এইরকম তোমার, এই যে এটা ধরো তোমার ফার্স্ট স্লিট, এখান থেকে যে বিমটা যাচ্ছে সেটা হচ্ছে y1, এইখান থেকে যে বিমটা যাচ্ছে তার যে ডিস্টারবেন্সটা যাচ্ছে সেটা হচ্ছে y2, এইখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে y3। স্লিটগুলো তো ইকুইডিস্ট্যান্ট, তাহলে y1 এর রেসপেক্টে y2 এর যদি ফেজ ডিফারেন্স phi হয়, y2 এর রেসপেক্টে y3 ফেজ ডিফারেন্সও phi হবে। তাহলে y1 এর রেসপেক্টে y3 ফেজ ডিফারেন্সটা কত, 2π। তাহলে এরকম ভাবে nth স্লিট থেকে যেটা আসছে সেইটাকে আমরা কত লিখবো, সেইটাকে লিখবো y0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস i n-1 ইনটু 5। তাহলে রেজাল্টেন্ট ডিস্টারবেন্সটা কত, এইগুলো সাম y1 প্লাস y2 প্লাস y3, এইগুলোকে সাম করে দাও। সাম করলে কত হয়, y0 টা কমন নিয়ে নেওয়া যায়, 1 প্লাস e টু দি পাওয়ার i5 প্লাস e টু দি পাওয়ার মাইনাস i25। এখানে তোমার ডেল্টা দিয়ে ডিনোট করা আছে, একই ব্যাপার, বুঝতে পারছো? এগেইন ইউ হ্যাভ এ জিপি সিরিজ, একদম একই রকম ভাবে একটা জিপি সিরিজ পেলে যার সামটা হচ্ছে এইরকম, e টু দি পাওয়ার মাইনাস i ইনটু n5 মাইনাস 1 by e to the power minus I into 5। তার করেসপন্ডিং ইন্টেন্সিটিটা করে দেখো কত পাবে, y0 স্কয়ার ইনটু sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা। তার মানে কেমন দাঁড়াচ্ছে জিনিসটা, i1 ইনটু sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা। হ্যাঁ, এরকম ভাবে তাহলে আমরা ইন্টেন্সিটিটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। এই যে টার্মটা বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে কনসিকোয়েন্স অফ দি সুপারপজিশন। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে ইন্টারফিয়ারেন্স অফ দি ওয়েভস কামিং ফ্রম n নাম্বার অফ স্লিটস, n সংখ্যক স্লিট থেকে যে বিমগুলো আসছে তাদের সুপারপজিশনের জন্য তৈরি হচ্ছে। তোমাদের যদি ওয়েভস এর কোনো ক্লাস হয়ে থাকে, হ্যাঁ, সুপারপজিশন অফ ওয়েভস এর যদি কোনো ক্লাস হয়ে থাকে, তাহলে এরকম একটা প্রবলেম তোমরা পড়ে থাকতে পারো, superposition, linear superposition of n number of waves having equal phase difference, linear superposition of n number of waves having equal phase difference। সেই প্রবলেমটাকে আমরা যদি স্টাডি করতে পারি তাহলে এটাকে বুঝতে পারবো।
এই হ্যাঁ, এটাই হচ্ছে তাহলে এক্সপ্রেশন ফর দি ইন্টেন্সিটি ইন দি ফ্রাউনহোফার ডিফ্রাকশন প্যাটার্ন ডিউ টু মাল্টিপল স্লিট। স্যার হ্যাঁ বলো। বলছেন স্যার এই যে এক্সপ্রেশনটা হয়েছে I = I0 সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার আর সাইন স্কয়ার এন বিটা বাই বিটা স্কয়ার সাইন স্কয়ার বিটা, হ্যাঁ বলছেন স্যার এন এখানে স্যার এন নাম্বারটা যদি এন স্লিটের নাম্বারটা যদি ইনফিনিটি নিয়ে চলে যায় তখন স্যার তো কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন থাকবে না, মানে ওপেকটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনফিনিটি করে নিচ্ছ হলেই সেটা তো ম্যাথমেটিক্যালি সম্ভব নয় না। তোমাকে তো জিনিসটাকে ইলুমিনেট করতে হচ্ছে, তুমি তো একটা লাইট দিয়ে জিনিসটাকে ইলুমিনেট করছো, সুতরাং তুমি এনটা খুব বড় ধরতে পারো, এন ভ্যালুটা খুব বড় ধরতে পারো, কিন্তু ম্যাথমেটিক্যালি ইনফিনিটি মানে কি বলতে চাইছো? মানে পয়েন্টটা কি আরেকটু মানে ইনফিনিটি স্যার বলছি মানে মানে ইনফাইনাইট নাম্বার অফ স্লিট মানে স্লিট থাকবে তখন স্যার ওপেকটা থাকবে না। যখন ইনফাইনাইট নাম্বার অফ স্লিট থাকবে তখন আর ওপেক তো থাকবেই। ওপেক কেন থাকবে না? ওপেকটা তো তোমার মানে তুমি ধরো তখন 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 স্যার ওপেকটা 0 হয়ে যাচ্ছে। কেন 0 হবে? ওপেকটা তো মানে তুমি তাহলে দুটো মানে স্লিটকে ডিফাইন করছো কিভাবে? এরকম ভাবে তোমার অনেকগুলো স্ক্র্যাচ রয়েছে না, প্রত্যেকটা স্ক্র্যাচ তো একটা ওপেক, আমি এখানে তোমার ধরো 20-15টা স্লিট দেখিয়েছি, হ্যাঁ, তো তুমি এরকম ভাবে সংখ্যাগুলোকে বাড়াতে থাকো, এটা কি তাহলে তোমার লার্জ নাম্বার অফ স্লিটস কে বোঝাবে। ঠিক আছে, এনটা যদি বাড়ে তাহলে আমরা দেখাবো যে ইন্টেন্সিটি অফ দি ম্যাক্সিমা বাড়বে। ম্যাক্সিমা স্যার বলছেন ফাইনাইট ডিসটেন্সের মধ্যে, মানে স্যার ফাইনাইট ডিসটেন্সের মধ্যে আমি স্লিটগুলো তৈরি করছি। হ্যাঁ, তৈরি করো না, তাহলে আরো কি ক্লোজ স্পেসিং করতে হবে। তুমি ধরো 1 সেন্টিমিটার নিয়েছো, সেই 1 সেন্টিমিটারের মধ্যে 1000টা স্লিট না করে 5000টা স্লিট করতেই পারো। দ্যাট উইল ইনক্রিজ দি ইন্টেন্সিটি অফ দি ম্যাক্সিমা যে ইন্টেন্সিটি সেইগুলো বেড়ে যাবে। হ্যাঁ, তোমার যে স্পটগুলো সাইজ, ডিফ্র্যাকশন প্যাটার্নের যে সাইজ, সেইগুলোর চেঞ্জ হবে, কিন্তু আর কি চেঞ্জের কথা ভাবছো? বলো, আর কি চেঞ্জের কথা ভাবছো বলো? আমি ভাবলাম কি ওপেকটা ছোট হয়ে যাবে হয়তো। না, ওপেক কেন? মানে তোমার এগুলো ন্যারো হবে ন্যাচারালি। তুমি 1 সেন্টিমিটারের মধ্যে যদি 1000টা লাইন করো তাহলে বি ভ্যালু যা হবে ন্যাচারালি, তোমাকে যদি 1 সেন্টিমিটারের মধ্যে 5000টা লাইন করতে হয় সেক্ষেত্রে কি তোমার বি ভ্যালুটা আরো ছোট হবে ন্যাচারাল। কিন্তু ওপেকটা যদি তুলেই দাও, মানে তার মানে কি বোঝাচ্ছে যে পুরো একটা স্লিট মানে বড় ওয়াইড একটা স্লিট। স্যার ওই ওপেকটা যদি ন্যারো হয়ে যায় তখন তো স্যার ইন্টারফারেন্সটা তখন নেগলিজেবল হয়ে যাবে, ইন্টারফারেন্স থাকবেই না তখন। যদি তুমি ওপেকটাকে না রাখো তাহলে তো তোমার প্রবলেমটা সিঙ্গেল স্লিটের মতো হয়ে দাঁড়াচ্ছে না, সেক্ষেত্রে তোমার এই যে ইন্টারফারেন্স টার্মগুলো আমরা বলছিলাম সেই ইন্টারফারেন্স টার্মগুলো থাকবে না ন্যাচারালি। সিঙ্গেল স্লিটে যখন আমরা প্রবলেমটাকে স্টাডি করছিলাম সেখানে তো এইরকম অন্য এক্সট্রা কোনো ইন্টারফারেন্স টার্ম পাইনি। বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে তোমার প্রশ্নটার উত্তরটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর কেউ? সবার কাছে পরিষ্কার হয়েছে এটা? এটাই হচ্ছে তোমার জেনারেল এক্সপ্রেশন আর কি। এবার আমরা যেমন সিঙ্গেল স্লিটের জন্য ম্যাক্সিমা মিনিমা পজিশন স্টাডি করেছি বা ডাবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্নের ম্যাক্সিমা মিনিমা স্টাডি করেছি, এখানে আমাদেরকে ম্যাক্সিমা মিনিমা এইগুলোকে স্টাডি করতে হবে। এখানে প্রবলেমটা আরেকটু কমপ্লিকেটেড, তার কারণ এখানে কি তোমার দুটো টার্ম আছে, ডাবল স্লিটের মধ্যে দুটো টার্ম রয়েছে, কিন্তু এখানে ইন্টারফারেন্স টার্মটা একটু কমপ্লেক্স না, ডাবল স্লিটের মতো এতটা সিম্পল নয়। আমরা এখানে দুটো টার্ম নিচ্ছি, একটা ধরো I1, যে I1টাকে আমরা ডিনোট করছি অ্যাজ সাম I0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এইরকম ভাবে, আর আরেকটা টার্ম নিচ্ছি ইন্টারফারেন্স টার্ম যেটাকে বললাম সেটা সাম কনস্ট্যান্ট ইনটু দিস আর কি, বা ফাংশনাল রিলেশনটা কি লেখো sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা। হ্যাঁ, এরকম ভাবে লেখো।
তো দেখো প্রিন্সিপাল ম্যাক্সিমার পজিশনটা কি করে পেতে পারি। প্রিন্সিপাল ম্যাক্সিমার কথা যখন বলছি তখন আমাদের এই দু ধরনের এর কথাই বলতে হবে, ইন্টারফারেন্স ম্যাক্সিমা এবং ডিফ্লেকশন ম্যাক্সিমা। তো প্রিন্সিপাল ম্যাক্সিমা আমরা এই সাইন এন বিটা বাই বিটা এই টার্মটাকে যদি স্টাডি করি, ইন দি লিমিট বিটা টেন্ডস টু এম পাই, ভ্যালুটা কত হবে, বিটা টেন্ডস টু এম পাই, এই লিমিটের ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে পারি এল হসপিটাল রুল দিয়ে, differentiation of the numerator divided by differentiation of the denominator, so that makes the term n। এখান থেকে তাহলে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে n, এটাই কি ম্যাক্সিমাম ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। এবার এই sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইনটু i0, এটাকে কি আমরা i1 দিয়ে ডিনোট করেছিলাম, তাহলে টোটাল ইন্টেন্সিটিটা কত দাঁড়াচ্ছে, n স্কয়ার ইনটু i1, এটাই হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা। আমি আরো ডিটেইলে আসবো এই জায়গাটাতে, তার আগে কন্ডিশনটা আরেকটু ডিসকাস করে নিই। বিটা ইকুয়ালস টু এম পাই, এটাই দেখলাম কন্ডিশন ফর দি প্রিন্সিপাল ম্যাক্সিমা। বিটা সমান কত ধরেছিলাম, বিটা সমান ধরেছিলাম পাই বাই ল্যামডা ইনটু a প্লাস বি সাইন থিটা, পাই বাই ল্যামডা ইনটু a প্লাস বি সাইন থিটা, এইটা সমান এম পাই। পাইগুলোকে বাদ দিয়ে দাও টু obtain the relation this a plus b sin theta equals to m lambda gives the position of principal maxima due to multiple slit। হ্যাঁ, এরকম ডিফ্র্যাকশন গ্রেটিং এ, প্লেন ট্রান্সমিশন গ্রেটিং এ যে প্রিন্সিপাল ম্যাক্সিমা তার পজিশন গুলোকে এই ইকুয়েশনটা দিয়ে লিখে ফেলা যায়, a plus b sin theta equals to m lambda। এবার এই আইপিএমটার কথা বলি, প্রিন্সিপাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা কত, i0 sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইনটু n স্কয়ার। এখানে আমরা দেখব যে এই সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার এইটার ভেরিয়েশনটা রিলেটিভলি স্মল। ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা ইনক্রিজেস অ্যাজ দি স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখার আছে, সেটা হচ্ছে আইপিএমটা প্রপোর্শনাল টু n স্কয়ার। এই যে বলছিলাম যে যদি আমরা স্লিটের সংখ্যাটাকে বাড়াই, নাম্বার অফ স্লিটসটা যদি বাড়ে, তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, প্রিন্সিপাল ম্যাক্সিমার যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা বাড়তে থাকবে। The intensity of principal maxima increases as the square of the number of slits. It should be noted that due to the presence of the factor sin square alpha by alpha square in equation this, intensity of principal maxima decreases as the order number increases। আমরা যত হায়ার অর্ডারে যাব, হ্যাঁ, মানে m ভ্যালুটা ধরো তোমার 0 এর জন্য কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, m equals to 0 এর জন্য স্যাটিসফাইড হবে, m equals to 0 এর জন্য একটা ইন্টেন্সিটি। এবার m equals to 1 বা m equals to 2 যখন যাব, সেখানে কি থিটা ভ্যালুটা বাড়বে, থিটা ভ্যালু যদি বাড়ে আলফা ভ্যালুটাও বাড়বে। আলফাটার এক্সপ্রেশনটা কি মনে আছে, আলফা সমান কত বলেছিলাম, পাই বাই ল্যামডা ইনটু a sin থিটা, এরকম বোধহয় ছিল। তো যদি থিটাটা বাড়ে তাহলে আলফা ভ্যালু বাড়বে, আলফা ভ্যালু বাড়লে মনে আছে তোমরা এটাকে প্লট করেছো, সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, এই টার্মটা কি কমতে থাকবে। সুতরাং যত আমরা প্রিন্সিপাল ম্যাক্সিমা হায়ার অর্ডারে যাব, ইন্টেন্সিটিটা তত কমতে থাকবে। স্যার আলফা ভ্যালু 2 পাই বাই ল্যামডা ছিল না, তাহলে 2 থাকতে পারে আর কি। হ্যাঁ, হবে হয়তো, মনে করছে না 2 ছিল বলছো, তাই তো? হ্যাঁ, এটা 2 পাই বাই ল্যামডা ছিল মনে হচ্ছে এই sin থিটা। আলফা সমান la বাই 2 ধরা হয়েছিল না, আলফা সমান la না la বাই 2 ধরেছিলাম। স্যার দেখতে হবে ওটা একটু, দাঁড়াও, আছে, দেখা তো যাবি, এখানেই আছে। এই যে আলফা সমান la বাই 2 মানে পাই বাই ল্যামডা ইনটু a sin থিটা। ঠিকই লিখেছিলাম, ঠিক আছে, পাই বাই ল্যামডা ইনটু sin থিটা। তো যত আমরা হায়ার অর্ডারে যাব, যত হায়ার অর্ডার প্রিন্সিপাল ম্যাক্সিমার কথা কনসিডার করব, ইন্টেন্সিটিটা তত দেখতে পাবো ফল করতে থাকছে। হ্যাঁ, ইন্টেন্সিটিটা ফল করবে। নেক্সট সেকেন্ডারি ম্যাক্সিমাটা আমরা ক্যালকুলেট করতে পারি। এই যে ইন্টারফারেন্স টার্মটা নিয়ে স্টাডি করছিলাম, i2 সমান কি লিখেছিলাম, যে sin স্কয়ার n বিটা বাই sin স্কয়ার বিটা, এইটাকে ডিফারেন্সিয়েট করো, di2 dবিটা যদি করো, করে 0 করে দাও। হ্যাঁ, di2 dবিটা ডিফারেন্সিয়েট করে 0 করে দাও, সেখান থেকে আমরা বুঝতে পারবো i2 কোথায় ম্যাক্সিমা আর মিনিমা রয়েছে। সেইগুলো বেসিক্যালি যদি ম্যাক্সিমা থেকে থাকে, সেগুলো সেকেন্ডারি ম্যাক্সিমাকে রিপ্রেজেন্ট করবে। তার কারণ প্রিন্সিপাল ম্যাক্সিমার কন্ডিশনটা আমরা আগেই দেখে এসেছি, বিটা ইকুয়ালস টু m পাই।
তো এখানে এই di2 dβ এটাকে যদি 0 করে দাও তাহলে দুটো কন্ডিশন পাবে, একটা হচ্ছে sin n বিটা বাই sin বিটা ইকুয়ালস টু 0, আর একটা কন্ডিশন হচ্ছে n cot n বিটা সমান cot বিটা। তো এই যে টার্মটা sin n বিটা বাই sin বিটা ইকুয়ালস টু 0, এইটা তোমার ম্যাক্সিমাম কন্ডিশনকে, না এটা বোধহয় মিনিমাম কন্ডিশনকে দেবে, এইটা মিনিমাম কন্ডিশনকে দেয়, আর তোমার n cot n বিটা সমান cot বিটা, that gives the condition for secondary maximum। এইটা তোমার সেকেন্ডারি ম্যাক্সিমাম কন্ডিশনকে দেবে। আমরা এখানে তোমার মানে সেটা কি করে বুঝতে পারো, এটা নিজেদের হাতে কষতে পারো। di2 dβ তো ক্যালকুলেট করলে, এবার দেখো না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারো, নিজেরা যদি ইন্টারেস্টেড হও এটা ক্যালকুলেট করে দেখো। di2 dβ যদি তোমার এই কন্ডিশনটা করেসপন্ডিং করো যে sin n বিটা বাই sin বিটা ইকুয়ালস টু 0, তাহলে দেখতে পাবে যে এই ভ্যালুটা তোমার আসছে পজিটিভ। তাহলে এইটা কি বেসিক্যালি মিনিমাম কন্ডিশনকে দিচ্ছে, এটা মিনিমাম কন্ডিশনকে দিচ্ছে। অন দি আদার হ্যান্ড আমি যদি এই d2i dβ2 এটা ক্যালকুলেট করতাম ফর দি আদার কন্ডিশন n cot n বিটা সমান cot বিটা, তাহলে এটা কি হতো, তাহলে এটা নেগেটিভ হতো। হ্যাঁ, তাহলে এটা তোমার যে সেকেন্ডারি ম্যাক্সিমা, সেই সেকেন্ডারি ম্যাক্সিমা কন্ডিশনকে দেবে। এরকম ভাবে আমরা এই কন্ডিশনগুলোকে ডিরাইভ করতে পারি। আমি পড়ানোটা এখানেই বন্ধ করছি, আমার পরে আবার 12টা থেকে একটা ক্লাস আছে, একটু ছোট ব্রেক দরকার। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেইগুলোকে আমি অ্যাড্রেস করে নিই, তারপরে বাকিটা পরের দিনকে আবার এখান থেকে কন্টিনিউ করবো আর কি।